হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস ও তোমরা দেখতে শুরু করেছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চলো তড়িৎ। আমি তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকবে, আমি তোমাদের একটা চলো তড়িৎ সম্পর্কে একটা ক্লাস করিয়েছিলাম, কিন্তু সেখানে আমি তোমাদের কোনো সূত্র কোনো কিছু লিখিনি, আমি জাস্ট মুখে মুখে তোমাদের আলোচনা কিছু করে দিয়েছিলাম। তো তাই আমি ভাবলাম যে আমি আবার চলো তড়িৎ প্রথম থেকে শুরু করি এবং প্রথম থেকে তোমাদের খুব সহজ পদ্ধতির মাধ্যমে বুঝিয়ে দেব। ঠিক আছে? তো তো চলো শুরু করা যাক। তোমরা যদি এখনো অবধি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই করে নেবে, এবং তোমাদের খুবই হেল্পফুল হবে। তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, ভালো লেগে থাকলে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যারা ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিক দেবে এবছর, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি। তোমাদের যে ভৌতবিজ্ঞান যে বইটি আছে, ভৌতবিজ্ঞান বইটি আমি একদম প্রথম থেকে লাস্ট অবধি করিয়েছি। প্রথম থেকে লাস্ট অবধি মানে সবচেয়ে প্রথমে আছে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, কমপ্লিট করেছি। তারপর আছে গ্যাসের আচরণ, পুরোটা কমপ্লিট আছে। তারপর আছে রাসায়নিক গণনা, পুরোটা আমি কমপ্লিট করেছি। তারপর আছে তাপের ঘটনা, পুরোটা করা আছে। তারপর আছে আলো, পুরোটা কমপ্লিট আছে। আজকে শুরু করছি চলো তড়িৎ। তো তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে, তাহলে ক্লাস 10-এ যারা পড়ছো তাদের বিন্দুমাত্র কোনো প্রবলেম হবে না। এবং জানো তোমরা এখন লকডাউনের মাধ্যমে তোমরা সবাই বাড়িতে আছো, বাইরে পড়াশোনা করতে যেতে পারছো না, স্কুল যেতে পারছো না। সবচেয়ে বেস্ট হবে তোমরা বাড়িতে বসে যদি আমার ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম থাকবে না। বাড়িতে বসে তোমাদের সমস্ত প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক চলো তড়িৎ। দেখো, এম্বার, সবচেয়ে আগে আমি কি লিখেছি? এম্বার। এম্বার শব্দের অর্থ হচ্ছে কি? এম্বার শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন। এটি গ্রিক ভাষা। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এম্বারকে প্রথমে দেখতে পাওয়া গিয়েছিল যে এম্বার কোনো একটা বস্তুকে কি করছে? আকর্ষণ করছে। অর্থাৎ এখান থেকে আমাদের যে তড়িতে যে ভাবনা, একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা এসেছিল। তো তাই এম্বার থেকে এসেছে ইলেকট্রন, ওই ইলেকট্রন থেকে এসেছে কি? ইলেকট্রিসিটি। বুঝতে পেরেছো? তো এই শব্দগুলি কিন্তু আমাদের মাধ্যমিকে আসে না নর্মালি, কিন্তু তবু জেনে রাখা উচিত, কারণ এগুলো হচ্ছে তোমাদের বেসিক নলেজ। বুঝতে পেরেছো? তো এরপর দেখো তড়িৎ। তড়িৎ মানে কি? দেখো, তড়িৎ তোমাদের বইয়ে যেটি আছে তড়িৎ, সে তড়িৎ আছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে কোনো একটি বস্তুকে আনলে সেটি যদি বল অনুভব করে তাহলে তাকে আধান বলে থাকে। এটি তোমাদের একটি লেখা আছে বইয়ের মধ্যে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলি না যে তোমরা এই সংজ্ঞাটা প্রথমে পড়বে কেন। কারণ কি, তোমাদের মধ্যে তাহলে তো গাদা গাদা প্রশ্ন আসবে। তড়িৎ ক্ষেত্র কি, তাই না? তড়িৎ ক্ষেত্র কি, এইসব জিনিসগুলো তোমাদের মাইন্ডের মধ্যে আসবে। তার জন্য আমি তোমাদেরকে এমন কিছু পদ্ধতির মাধ্যমে বোঝাবো যেটা তোমাদের আশা করছি তোমরা এর আগেও পড়ে আছো, সেটি তোমাদেরকে বোঝাবো। তাহলে দেখো, আধান, সবচেয়ে আগে আমাকে জানতে হবে চলতড়িৎ কি। চলতড়িৎ মানে দেখো, চলতড়িৎ মানে যে তড়িৎটা কি হবে, এক জায়গা থেকে কোনো মাধ্যমের মধ্য দিয়ে এক জায়গা থেকে আলাদা জায়গায় যেতে পারে। সাপোজ ধরে নাও, এটা যদি আমাদের কোনো লোহার যদি কোনো একটা দণ্ড হয়ে থাকতো, তাহলে এইখানে যদি তড়িৎ যদি থাকতো, তাহলে সেই তড়িৎটা আমাদের কি হতো? এখান থেকে এখানে চলে যেত, এখান থেকে এখানে চলে যেত। কারণ এটি হচ্ছে একটি পরিবাহী। পরিবাহী সম্পর্কে তোমরা জানো, যার মধ্য দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে তাকে বলা হয় পরিবাহী। তো চলতড়িৎটা ঠিক সেই রকমই। অর্থাৎ কি, এখান থেকে এতটা চলে যাচ্ছে, যেটা সেটি হচ্ছে চলতড়িৎ। আরেকটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির মানে বুঝতে পারছো, যেখানে তড়িৎটা সঞ্চারিত হবে সেখানেই থাকবে। এখানে তড়িৎটা এলো তো এখানেই থেকে গেল, সেই তড়িৎটা এখান থেকে এখানে আর আসতে পারলো না, সেটা হচ্ছে স্থির তড়িৎ। বুঝতে পেরেছো? তো এরপর দেখো, তোমাদের সবচেয়ে আগে যেটা মনে রাখতে হবে আধান। আধান জিনিসটা কি? কি আধান? তোমরা জানো, একটি বস্তুর থেকে বা একটা কোনো পদার্থ থেকে, মৌলিক পদার্থ যৌগিক পদার্থ যে হোক না কেন, তার মধ্য থেকে যদি আমরা ইলেকট্রন যদি বের করে নিই, তাহলে তার মধ্যে প্রোটনের সংখ্যা বেড়ে যাবে। বা ইলেকট্রন যদি যোগ করে দিই, তখন প্রোটনের সংখ্যা কমে যাবে। অর্থাৎ প্রোটন আর ইলেকট্রনের কম বেশি হতে গেলে ওর মধ্যে একটা কি হবে? ইলেকট্রিকের একটা প্রভাব ঘটবে। এটিকে বলা হচ্ছে আধান। বুঝতে পেরেছো? তো এটি হচ্ছে আধান।
এটি কিন্তু তোমরা মাথায় রাখো। দেখো এরপর আধান তোমাদের মাথার মধ্যে তাহলে আসবে। আধান হচ্ছে নর্মালি দু প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধনাত্মক, একটি হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক আধান কি বলবো, সাপোজ ধরো না একটা কোনো মৌল আছে, এর মধ্যে ছটি ইলেকট্রন আছে। কটি ইলেকট্রন আছে? ছটি। সাপোজ ধরো এখান থেকে কি হলো, তিনটি ইলেকট্রন বেরিয়ে গেল। কটি ইলেকট্রন বেরিয়ে গেল? তিনটি। তাহলে এখানে কটি ইলেকট্রন পড়ে থাকবে? একটি দুটি তিনটি ধরো বেরিয়ে গেল, তাহলে এই একটি দুটি তিনটি, এই ধরো তিনটি ইলেকট্রন তাহলে কি বেঁচে থাকলো, তাই তো? তাহলে এখানে যদি তিনটি ইলেকট্রন থাকলো, আগে কতগুলো দেখো, আমরা জানি কোন পদার্থের মধ্যে কি থাকবে, নর্মালি প্রথম অবস্থায় যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে এখানে ইলেকট্রন কটা ছিল? প্রথমে ছটি ছিল, কিন্তু এখন ইলেকট্রন কি তিনটি হয়ে গেছে, কিন্তু প্রোটন কি থাকবে? সেম থাকবে। অর্থাৎ এখানে প্রোটন প্রথমে ছয়ই ছিল, আর এখানেও কি থাকবে? ছয়ই থাকবে। প্রোটন কি থাকবে? ছয়ই থাকবে। আর প্রোটন হচ্ছে প্লাস, এটা তোমরা জানো, আর ইলেকট্রন হচ্ছে মাইনাস। তাহলে দেখো এই দুটো বিয়োগ করে নিয়ে আমাদের কি হচ্ছে? +3। অর্থাৎ কি, প্রোটনের সংখ্যা এটা আমাদের বেড়ে গেছে। তো যেটি প্রোটনের সংখ্যা বেড়ে গেছে এর মানে এটা কি হয়ে গেছে? পজিটিভ বা ধনাত্মক আধান। এটি কি হয়ে গেল? ধনাত্মক আধান। বুঝতে পারছি? এবার দেখো এর উল্টো প্রসেসটা হয়ে যাবে কি? ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? সাপোজ ধরো না পাঁচটি ইলেকট্রন ছিল, ও কি করলো? ছটি ইলেকট্রন হলো, অর্থাৎ কি বাইরের থেকে একটি ইলেকট্রনও নিল। বাইরের থেকে একটি ইলেকট্রন নিয়ে নিল, অর্থাৎ দেখো বাইরে থেকে একটি ইলেকট্রন নিল মানে কি হলো, ওর মধ্যে প্রোটনের পরিমাণটা আগে প্রথম অবস্থায় কি ছিল? প্রোটন পাঁচটি ছিল, এখানে প্রোটনও পাঁচটি ছিল এবং ইলেকট্রনও, পি মানে প্রোটন, ই মানে ইলেকট্রন, বুঝো, হ্যাঁ না? তাহলে প্রোটনও ছিল পাঁচটি, ইলেকট্রনও ছিল পাঁচটি। পরবর্তীকালে কি হয়ে গেল? প্রোটন কিন্তু পাঁচই থাকবে। এই ক্ষেত্রে প্রোটন কি থাকবে? প্রোটন কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু দেখো ইলেকট্রন হয়ে গেছে কি? ইলেকট্রন হয়ে গেছে 6। তোমরা জানো প্রোটন হচ্ছে প্লাস আর ইলেকট্রন হচ্ছে মাইনাস। তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে কি হচ্ছে? -1। -1 অর্থাৎ এর মানটা কি আসছে? এর মানটা আসছে আমাদের নেগেটিভ। এর মানটা আসছে নেগেটিভ, অর্থাৎ এটি হয়ে গেল কি? ঋণাত্মক আধান। ঋণাত্মক। বুঝতে পেরেছো তো? আধান, আধানের মাত্রা কি? আধানের মাত্রা হচ্ছে আইটি। আর আধানকে মনে রাখবে কিউ, কিউ দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এই মাত্রাটা কোথা থেকে আসছে, এই মাত্রাটা আমি তোমাদের কিন্তু এখন বোঝাবো না, এরপরে এক দুটা ক্লাস নেব, তখন কিন্তু ওই ক্লাসের মাধ্যমে যখন তোমাদের আমি করাবো তখন আমি তোমাদের মাত্রাটি বুঝিয়ে দেব। কারণ এখন মাত্রাটি বলতে গেলে কিভাবে আসছে এই জিনিসটা তোমাদের তোমাদের কিন্তু মানে এখন বুঝবে না। কেন বুঝবে না? কারণ এটা কিছু একটা আছে, সেটা যখন বলবো তখন আমি তোমাদের মাত্রাটা বলে দেবো। এখন জাস্ট মনে রাখো কি মাত্রা হচ্ছে আই টি।
এই কয়েকটি টুকরা টুকরা জিনিস তোমরা খাতার মধ্যে নোট করে নেবে। কি রকম? আধানের একক, ঠিক আছে তো? আধান মানে তড়িৎ আধান অ্যাকচুয়ালি। একক কি? কুলম। এটিকে বড় হাতে সি লেখা হয়, ঠিক আছে তো? এটা হচ্ছে এসআই পদ্ধতি, এবং সিজিএস পদ্ধতি হচ্ছে কি ইএসইউ। আর মনে রাখবে 1 কুলম ইকুয়ালস টু 3 × 10⁹ ইএসইউ। এটি তোমরা কিন্তু খাতাতে নোট করে লিখে নাও। দেখো কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রটা কি হবে আমরা মনে রাখবো। তোমরা যদি অভিকর্ষণ সূত্রটা মনে রেখেছো তাহলে কুলম্বের সূত্রটা একদম ওই রকম। ধরে নাও দেখো এগুলো আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য বড় করে লিখছি, অ্যাকচুয়ালি এখানে বিন্দু আধান রূপে কল্পনা করা হয়। ধরো না দুটি বিন্দু আধান আছে, একটির নাম হচ্ছে Q1, একটির নাম হচ্ছে Q2। কি বলছে ভালো করে শুনবে। একটির নাম Q1, একটার নাম হচ্ছে Q2। এদের মধ্য, এদের মাঝখানে যে দূরত্ব, এই যে এদের যে মাঝখানে যে দূরত্ব সেটা ধরে নাও আর, সেটি কি হচ্ছে আর। তাহলে কুলম্বের সূত্র অনুসারে কি বলেছে ও, দুটি বিন্দু আধান নিতে গেলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গ হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেমন তোমরা মহাকর্ষের সূত্রে পড়েছো, দুটি বস্তু যদি থাকে তাহলে দুটি বস্তুর মধ্যে কি হবে, দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা কি হবে, বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একদম ওই রকমই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ওই যে মহাকর্ষের ক্ষেত্রে শুধুমাত্র আকর্ষণ হবে, কিন্তু এখানে আকর্ষণ বা বিকর্ষণ দুটি হতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ দুটি হতে পারে যদি দুটা যদি সমাধান হয়, অর্থাৎ কি প্লাস প্লাস, তাহলে হবে বিকর্ষণ। যদি বিপরীত হয়, অর্থাৎ একটি প্লাস একটি মাইনাস, তখন হবে আকর্ষণ। এটি আমরা জানি চুম্বকের ক্ষেত্রেও আমরা পড়েছি, প্লাসে প্লাসে আকর্ষণ হবে, অর্থাৎ উত্তর মেরু আকর্ষণ করবে, মানে সমমেরু আর কি, সমমেরু স্বরূপ বিকর্ষণ করবে। এখানেও কিন্তু সেম, সমমেরু পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ কি এটি মাইনাস, দুটি যদি মাইনাস হয় তবু বিকর্ষণ করবে, দুটি যদি প্লাস হয় তবু বিকর্ষণ করবে। একটি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস দুটি আলাদা আলাদা হতে গেলে তখন কি হবে, আকর্ষণ করবে। ঠিক আছে তো? তাহলে দেখো এই সূত্রটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি দাঁড়াচ্ছে, F ভেরিজেস, একটা হচ্ছে কিন্তু বল, এটা কিন্তু মাথায় রাখবে। আর Q1, কিউ হচ্ছে আধান, আর হচ্ছে দূরত্ব। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো F সমান সমান Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, F ভেরিজেস। এবার দেখো এই যদি আমরা এই যদি অনুপাতটা যদি আমরা তুলে দিই তখন কি হয়ে যাবে, যদি সমান করতে যাই তখন একটা ধ্রুবক দিতে হয়, জানো তোমরা। F equals to K into Q1 Q2 divided by R square, একটা ধ্রুবক দিতে হয়। মনে রাখো সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে, ঠিক আছে তো, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে কে এর মান কত হয়, 1 হয়ে থাকে। কি বললাম, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে কে এর মান কত হয়ে থাকে, 1 হয়ে থাকে। তাহলে দেখো শুধুমাত্র এটা কিন্তু হচ্ছে আমাদের মেন ফর্মুলা, এটি হচ্ছে আমাদের মেন ফর্মুলা। বুঝতে পেরেছো তো? এরপর দেখো
সাপোজ তোমাদের শুধুমাত্র বায়ু মাধ্যমে যদি দেওয়া থাকে তখন কি হবে, কে এর জায়গায় কি লিখে দেবো, 1 লিখে দেব। অনেক সময় কে এর মানটা দেওয়া থাকে না যদি বায়ু মাধ্যম থাকে, তো ঠিক আছে, তো তখন তোমরা মনে রাখবে কে ইকুয়ালস টু 1। ধ্রুবকটাকে কি বলা হয়, কুলম, কুলম ধ্রুবক। বুঝতে পেরেছো? দেখো আজকে তোমাদের আমি এইটুকুই করছি, পরের দিন আরো করব, ঠিক আছে, তো কারণ তড়িৎ হচ্ছে অনেক বড় চ্যাপ্টার, পাটে পাটে যদি ভাগ করে দিই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখবে। যদি তোমাদের বিন্দু মাত্র ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো থাকো, ধন্যবাদ।